হ্যালো, নমস্কার। হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার নতুন ইউটিউব চ্যানেল সুজি স্পেশাল। আর আমার অনুষ্ঠান আড্ডা উইথ সুজি। আহ, আমার প্রথম এপিসোড আপনাদের ভালো লেগেছে সেটা আমি বুঝতে পারছি। অলরেডি আমার অনেক অনেক ভিউয়ার্স হয়ে গেছেন, অনেকে দেখছেন এবং এখনও দেখছেন, কমেন্ট করছেন। কিন্তু আমি এখনও আপনাদের ভালোবাসার জন্য আবার বলছি যে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন সেটা আমার জন্য খুব ভালো লেগেছে এবং আপনারা দেখছেন সেটা বুঝতে পারছি এবং আপনাদের যে ভালোও লাগছে সেটা কমেন্টে আমি বুঝতে পারছি। কিন্তু শুধু তো দেখলে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে। সাবস্ক্রাইব না করলে আমি উৎসাহ পাবো না। আপনারা খুব ভালো করেই জানেন যে চ্যানেল সাবস্ক্রাইব করলে তবেই আমার আরও এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে সুবিধে হবে। তো আমি এসে গেছি আমার আজকের সেকেন্ড এপিসোড আড্ডা উইথ সুজি। আগে আমি বলে রাখি, আপনারা প্রথমেই আমার চ্যানেলটার সাবস্ক্রাইবটা করে নিন এবং যেখানে ওই একটা বেল বাটন আছে সেটাকে ক্লিক করুন আমার সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং আমার এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকে আমি এসে গেছি আমার একটা নতুন এপিসোড নিয়ে, যেখানে আপনাদের আমি আগের এপিসোডে বলেছিলাম যে আমি আমার এক বন্ধুকে নিয়ে আসব, যেও কিনা ফিল্ম ইন্ডাস্ট্রি খুব পরিচিত মুখ, আমার খুব ভালো বন্ধু। আমরা একসাথে কাজ করেছি, ভবিষ্যতে হয়তো আর একসাথে কাজ করব। ওর নিজের নিজের অনেক কাজের অভিজ্ঞতা আছে, ওর অভিজ্ঞতা আজকে আমাদের সাথে ও শেয়ার করবে। ও ইভেন কলকাতা শুধু না, এই অল্প বয়সেও বম্বেতেও কাজ করে এসেছে, ও মুম্বাই বলিউডেও কাজ করে এসেছে, টলিউড বলিউড দুটোতেই ওর কাজের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করবে, আমাদের একসাথে কাজের কথা আমরা আলোচনা করব। তো আমি আর আপনাদেরকে অপেক্ষা করাবো না, আমি আমার বন্ধুকে ডেকে নেব এক্ষুনি, যে কিনা ট্যালেন্টেড ডিরেক্টর। তার অলরেডি একটা বড় কাজ একটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে, এছাড়াও ও আরও অনেক কাজ করেছে। তো আমি ডেকে নেব আমার বন্ধু র্যানিকে। র্যানি এসেও গেছে, ও অপেক্ষাও করছে। ওরে বাবা রে। হাই। র্যানি, র্যানির সাথে আলাদা করে পরিচয় কিছু করিয়ে দেওয়ার নেই আমার মনে হয়, সবাই জানে। র্যানি, তুমি নিশ্চয়ই জানো আমার চ্যানেল এই আড্ডা হ্যাঁ, আমি আড্ডা দেখলাম নতুন। ভিউয়ার্স আমি দেখেছো। নিজেও প্রথম এপিসোডটা দেখেছি, খুব ভালো হয়েছে। একটা নতুন করেও চেষ্টা করছে এবং খুব ভালো আড্ডাটা, অনেক কিছু আমরা জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। তো সো দ্যাট আমার মনে হয় যে আপনারা দেখুন, দেখে বিচার করুন এবং অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব না করলে আমি আর এগোতে পারবো না। এগোতে গেলে আমার আমার কাজ এবং আমার কথা এবং আমি যেগুলো জানাতে চাই, যেগুলো বলতে চাই, সেগুলো যদি জানতে হয় আরো বেশি করে, আপনাদেরকে আপডেট থাকতে হবে আমার সাথে। তবু আমি জানি আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন, আমার কাজ ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমার কথা ভালোবাসেন। তো সেই কারণেই আপনারা আমার সঙ্গে সবসময় আছেন। তো আপনারা যেহেতু সবসময় আছেন, তো আপনারা আমার সঙ্গে আপডেট থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আবারও বলছি, সাবস্ক্রাইব করতেই হবে, সাবস্ক্রাইব না করলে আমি এগোতে পারবো না। তো রানি, রানি, প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, কংগ্রাচুলেশনস, এবং আমার ভীষণ তোমাকে আমার ভালোবাসা, আমার ভেতর থেকে আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি যে তোমার একটা বড় কাজ, যে কাজটা আমি দেখেছিলাম এর আগে, রাইট, আমি হলে গিয়ে দেখবার সুযোগ পাইনি। নট আ ডার্টি ফিল্ম। হ্যাঁ, তোমার নট এ ডার্টি ফিল্ম, এটা ওর খুব বড় বাজেট এবং মাল্টি একটা স্টার। এনসেম্বল স্টার কাস্ট ছিল। হ্যাঁ, রজতাভ দা, খরাজ, কৃষ্ণ কিশোর। তুমি নিজেই বলো। হ্যাঁ, রজতাভ, খরাজ, কৃষ্ণ, এটা আমার প্রথম সিনেমা ছিল, নট আ ডার্টি ফিল্ম। তো এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা ভীষণ রেলিভেন্ট একটা সাবজেক্ট, যে পর্ন ইন্ডাস্ট্রি। কারণ আমরা কদিন আগেই দেখেছি যে মুম্বাই থেকে এবং কলকাতা থেকে পর্ন আর একটা র্যাকেট, মানে কিভাবে কাজ করতো এবং কোটি কোটি টাকায় বিদেশে সেগুলো পাচার হয়ে যেত, সেইটা নিয়ে পুরো র্যাকেট
কে ধরা হলো কলকাতা পুলিশ এবং মুম্বাই পুলিশ মিলে। তো সেইটা নিয়ে 2015 সালেই আমি অলরেডি করে ফেলেছিলাম। বিভিন্ন মাসাজ পার্লার, ফ্রেন্ডশিপ ক্লাব, ভুয়ো জ্যোতিষ, তো অনেক কিছু ছিল। ছবিটা ক্লিকে অলরেডি ওটা স্ট্রিমিং হচ্ছে, আপনারা ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে যান, সাবস্ক্রাইব করুন, দেখুন এবং ডেফিনেটলি ফিডব্যাক জানাতে ভুলবেন না। এর সাথে সাথে রানী নিজে একটা প্রোডাকশন হাউস লঞ্চ করেছে, হ্যাঁ, যার নাম হচ্ছে র্যানিজ এন্টারটেনমেন্ট। এর পরিচয়টা আমি আলাদা করে দেব না। এটার প্রথম র্যানিজ এন্টারটেনমেন্টের প্রথম কাজ আমার র্যানিজ show- এন্টারটেনমেন্টের প্রথম আমি একটা চ্যাট শো করি, নেকেড ট্রুথ উইথ রণদীপ, যদিও সেটা হিন্দিতে ছিল এবং আমাকে প্রচুর ক্রিটিসাইজ আমি শুনেছি যে আমার হিন্দিটা খুব খারাপ, তা আমারও। সত্ত্বেও আমি সাহস করে আমি হিন্দিতে ওই চ্যাট শোটা করেছিলাম। তো সেটাতে প্রথম গেস্টই ছিল সুজি। আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি হিন্দি বাংলা বড় কথা না, কথাটা হচ্ছে যে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্যই এটা এক্স্যাক্টলি, করা হয়েছিল। এবং হ্যাঁ, তো কারণ বাংলায় অনুষ্ঠানগুলো কি হয়, আমরা একটা আঞ্চলিকভাবে কিছু মানুষ জানতে পারি, দেখতে পাই, কিন্তু হিন্দিতে হলে কি হয়, ব্রডলি ওটাকে আমরা সর্বভারতীয় স্তরে ছড়িয়ে দিতে পারি সেই জিনিসটা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি, বা না, আমরা এগিয়ে নিয়ে যেতে, আমাদের ফার্স্ট সিজনটা খুবই সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। হয়তো অনেকটা ক্রিটিসাইজের মধ্যে দিয়ে আমরা গেছি যে হিন্দি বাংলা এসব কিছু মিলে, কিন্তু প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি, অফুরন্ত এখনো প্রচুর কমেন্টস এবং ভিউজ হচ্ছে এবং আপনারা সবাই দেখছেন। নেকেড ট্রুথ উইথ রণদীপ সিজন 1, সিজন 2ও আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো নিয়ে আসা। র্যানিজ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল, পারলে আমার চ্যানেলটাও আপনারা একটু ভিজিট করবেন, দেখবেন ইউটিউবে র্যানিজ এন্টারটেনমেন্ট। তার প্রথম নেকেড ট্রুথ উইথ রণদীপ চ্যাট শো, এবং তারপরেই আমি একটা ওয়েব ফিল্ম করেছিলাম অ্যাডাল্যান্টে, আ স্টোরি অফ ট্রান্সজেন্ডার, তার জীবনের ওঠা পড়া, সমাজের দৃষ্টিভঙ্গি, বাবা মার দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে আমার সেই গল্পটা ছিল। এবং সেখানে পতন থেকে উত্থান, সেই ট্রান্সফরমেশনটা একজন ট্রান্সজেন্ডার ট্রান্সসেক্সুয়াল উম্যানের, সেটা সেই ছবিটা দেখানো হয়েছে। এবং এখন তো একটি ছবি রিলিজ হয়েছে বলিউডে, চণ্ডীগড় দি করে আশিকি, আয়ুষ্মান খুরানা, চণ্ডীগড় করে আশিকি। চণ্ডীগড় করে আশিকি। এবং তার আগেই আমরা কিন্তু ট্রান্সসেক্সুয়াল উম্যান নিয়ে প্রথম মানে স্ক্রিনে একজন ট্রান্সজেন্ডার ট্রান্সসেক্সুয়াল উম্যানকে দিয়েই কিন্তু ক্যারেক্টারটা করানো হয়, যে কোনো ছেলে বা মেয়েকে বা কাউকে বাছা হয়নি, এবং যে রিয়েল ক্যারেক্টার তাকেই কিন্তু রিয়েলে আনা হয়েছে, যেটাতে সুজি ভৌমিক লিডটা করেছিল। হ্যাঁ, এইটা কাজের অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। রণর সাথে আমার এটা প্রথম কাজ। হুম। রণ ডিরেক্টর কম, বন্ধু বেশি আমার কাছে। আমি যখন কাজ করেছি, তুমি জানোই রণ, হুম। আমরা যখন যেদিন ফার্স্ট ফ্লোরে যাই, রণ তো আমাকে প্রথম থেকে আমার নামই দিয়ে দিয়েছে একজন বিখ্যাত অভিনেত্রীর নামের সাথে আমাকে আমার তকমা দিয়ে দিয়ে, মানে আমি ভীষণ ভাগ্যবতী যে ওরকম একটা নামের পরিচয় রণ আমাকে দিয়েছে। তো যাই হোক, তো না, পরিচয় দিয়েছি কেন, দেখো অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হয়েছে তোমার সাথে কাজ করতে গিয়ে, এবং তোমার বিভিন্ন কাজ আমি ওটিটি প্ল্যাটফর্মে দেখেছি, সিনেমা হলে গিয়ে তোমার কাজগুলো দেখেছি। যারা দেখছেন এই মুহূর্তে তারা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন মন্টু পাইলট এবং ওর আরও যে ছবিগুলো করেছে। তো সেখানে আমার মনে হয়েছে যে তোমার মধ্যে সেই চাহিদাটা রয়েছে, তোমার মধ্যে খিদেটা রয়েছে, এবং তুমি নিরন্তর নিজেকে কি বলবো, নিরন্তর নিজেকে আপডেট করো, বিভিন্ন রকম ছবি তুমি দেখো, ওয়েব সিরিজ দেখো, সেটা নিয়ে আমাদের মধ্যে একটা স্ট্রংলি যখনই আমাদের কথা হয় সেই আলোচনাগুলো হয়, এবং ও নিজেকে ভীষণভাবে ভাঙে প্রত্যেকটা ক্যারেক্টারে। আমি দেখেছি যে কোনো ক্যারেক্টারই ওকে দেওয়া হোক না কেন, ভীষণভাবে চেষ্টা করো, ওর মধ্যে একটা চেষ্টা রয়েছে। আর অভিনেত্রী হিসাবে তো বলার কোনো জায়গাই নেই, কারণ অ্যাডাল্যান্টে ছবিটা ইউটিউবে রয়েছে, আপনারা দেখবেন। পুরো ছবিটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ফ্রেমেই সুজি রয়েছে এবং অনবদ্য অভিনয় করেছে, অনবদ্য, অসাধারণ। আমার মানে সত্যিই খুব ভালো লেগেছে। এবং আমাদের ইন্ডাস্ট্রির, আমার মনে হয় টলিউড ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য যে আরও অনেক বেশি কাজ ওকে করা উচিত, আরও অনেক বেশি কাজ পাওয়া উচিত এবং করা উচিত, কিন্তু সেই তুলনায় আমরা ওকে দেখতে পাচ্ছি না। তো সেটা আমাদের দুর্ভাগ্য, আমরা এক্সপেরিমেন্ট করতে পারছি না। হ্যাঁ, থ্যাংক ইউ। গতানুগতিক একটা চিন্তা ভাবনা। তুমি তো ডিরেক্টর, তুমি ডিরেক্টরের চোখ থেকে তুমি যেটা বলবে সেটা আমি অবশ্যই সেটা এবং সেই appreciate করব। অ্যাডাল্যান্টের ছবিটা ইউটিউবে চলছে, প্রচুর কমেন্টস, ইতিমধ্যে মানে এত ভিউজ, লাখের উপর ভিউজ চলে গেছে। তাহলে এটা কারা দেখলো? এই যে কমেন্টসগুলো, সুজির অভিনয় ভালো, আমার পরিচালনা তো আছেই, কিন্তু ওর অভিনয় নিয়েও যারা যারা দেখেছেন প্রচুর কমেন্ট আপনারা গেলেই দেখতে পাবেন। তো সেটা তো প্রমাণিত। হ্যাঁ, তো তারপরেই রনর এটা অ্যাডাল্যান্টের পরে রনর সেকেন্ড কি, তারপরে যে তোমার র্যাডিস এন্টারটেনমেন্টের যে তারপরে আমার কাজ হচ্ছে লাভ ইজ লাভ, কিউট গে লাভ স্টোরি। কারণ আমার মনে হয়েছে যে এই 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 এলজিবিটি কমিউনিটি, ট্রান্সজেন্ডার, এই জিনিসগুলি আমার র্যানিজ এন্টারটেনমেন্ট, আমার চ্যানেলে বা আমার এই কাজের মধ্যে, কারণ আমার মনে হয় যে
আমরা যা কিছু সমাজে দেখি না কেন সেটাই আমি অ্যাজ এ পরিচালক যদি সেই গল্পগুলোকে সমাজের সামনে তুলে ধরি তাহলে অনেক বেশি অ্যাওয়ারনেস হবে, কারণ এখনো কোথাও না কোথাও গিয়ে একটা ট্যাবু রয়েছেই। তো সেই জিনিসগুলো আমি আমার কাজের মাধ্যমে দেখাতে চাই এবং চাই যে আরো বেশি করে অ্যাওয়ারনেসটা ছড়িয়ে পড়ুক মানুষের মধ্যে, এটাকে নিয়ে সজাগ হোক মানুষ। এটা মানে কোনো ট্যাবু নয়, এটা মানে কোনো অসুস্থতা নয়, এটা আচ্ছা, ন্যাচারাল। আমি ছিলাম তোমার আমার সৌভাগ্য ছিল যে আমি এই কাজটা তোর অ্যাসোসিয়েট ডিরেক্টর অ্যাসোসিয়েট হিসেবে কাজ ডিরেক্টর করতে ছিল, পেরেছি। রাইট, হ্যাঁ। তো এই কাজটা যখন আমরা আউটডোরে গেছিলাম, কাজটা করতে আমার খুব ভালো লেগেছে। কাজটা আমি ওর সাথে ওরও ডিরেকশনের কাজ আমার খুব ভালো লাগে। তো আমি ওকে কাজের সাথে যুক্ত থাকতে পেরেছি। আমার রণ একটা জিনিস মনে হয় যে এই যে ট্রান্স এলজিবিটি যা কিছু আছে আমাদের যে কমিউনিটির মধ্যে, তো এই গে গল্প বা গে মানুষের গল্প বা ট্রান্স মানুষের গল্প, তো এই গল্পগুলো মানুষ দেখতে চাই দেখে বলেও তো আমরা দেখতে পাচ্ছি, আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। এক্স্যাক্টলি। কিন্তু এবং এই কন্টেন্ট যেগুলো, এই যে কন্টেন্টগুলো নিয়ে আমরা কাজ করি বা করতে চাই, প্রচুর কন্টেন্ট আমার কাছে রয়েছে, তোমার কাছে রয়েছে, আমরা রেগুলার আলোচনা করি। কিন্তু যারা দেখানোর দায়িত্ব নিয়েছে, এটা তোমার আমার আলোচনার মধ্যেই আমি বলছি, যে মানুষগুলো সমাজকে আলাদা করে দেখানোর কিছু দায়িত্ব নিয়েছে, যে আমরা আলাদা কিছু সিনেমা বানাচ্ছি, আলাদা কিছু মেগা বানাচ্ছি, ওটিটি বানাচ্ছি, এই মানুষগুলোকে নিয়ে কাজ করছি, এরকম ধরনের গল্প করছি। কিন্তু যখন আবার তাদের কাছে আমরা যাই বা আমরা তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি যে আমরা এরকম ধরনের স্টোরি কন্টেন্ট রেডি করেছি বা আমরা কাজ করতে চাই এরকম, তো তখন তাদের দিক থেকে যে মন্তব্যগুলো আসে, তো তোমার কি মনে হয় যে তারা কি চায় না, সত্যি তারা চায় না, না সোসাইটি চায় না, নাকি বিষয়টা কি? মানে এই যে প্রডিউসারদেরকে যখনই বলা হয় যে এরকম ধরনের কন্টেন্ট রয়েছে এবং খুব কম বাজেটের, রণও যে কাজগুলো করে খুবই সামান্য বাজেটের কাজ, খুবই সামান্য, যেখানে লাখেও যেতে হবে না, কিন্তু প্রডিউসারের প্রশ্ন হয় যে গল্প শোনার পরে, আচ্ছা এই গল্পে কটা ফিমেল ক্যারেক্টার আছে, একটা ট্রান্স গল্প, ট্রান্সেক্সুয়াল মানুষের জীবনের গল্প বা একটা গে মানুষের জীবনের গল্প, সেখানে একটা গল্পের মূল বস্তুই হচ্ছে এলজিবিটি মানুষের গল্প। সেই গল্পে ফিমেল কটা ক্যারেক্টার আছে, এইটা হচ্ছে কিছু কিছু প্রডিউসারের, আমি সবার বলছি না, কিছু কিছু প্রডিউসারের প্রশ্ন থাকে। তো তুমি এখানে কি বলবে যে গল্পের জন্য ফিমেল চরিত্র কি দরকার? নিশ্চয়ই দরকার, সব রকম চরিত্রই দরকার। ফিমেল চরিত্র যখন দরকার, তাহলে ট্রান্স চরিত্রও দরকার ট্রান্স গল্পে। তো কিন্তু ওনাদের প্রথমে না ফিমেল কটা আছে, তো এখানে তোমার কি বলার? এটা তো একটা গতানুগতিক মানসিকতা, এটা চিরাচরিতভাবে চলে আসছে, এখনো চলছে, পরবর্তীকালেও চলবে। কিন্তু আমার কাছে মেন বক্তব্য হচ্ছে বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি? যিনি বেঁধেছিলেন আমাদের বিশ্ববরেণ্য শ্রী মানে উনি তো নেই আজকে আমাদের মধ্যে, ঋতুপর্ণ ঘোষ, আমাদের শ্রদ্ধেয় ঋতুদা, উনি অনেকটা এগিয়ে নিয়ে গেছে, অনেকটা আমাদের পথ প্রশস্ত করেছে। সেইটার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। উনি যে কাজটা অসম্পূর্ণ রেখে গেছে, সেটা আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে সেই অ্যাওয়ারনেসটা আরো বাড়িয়ে তুলতে হবে। এনাফ এডুকেশন দরকার। আমার মনে হয় ইন্ডাস্ট্রির মধ্যে যারা প্রডিউসার রয়েছেন এবং যারা পরিচালকও রয়েছেন, এডুকেশনটা খুব দরকার। গতানুগতিক মানসিকতা এগুলোকে পেছনে ফেলে রেখে এই যে জিনিসটাকে আজকে এত লোক, আজকে আমার যে ইউটিউব চ্যানেল যেটাতে আমি অ্যাডাল্টে করেছি, এলজিবিটি যার বিষয়বস্তু, ওনার যিনি প্রডিউসার পুষ্কর ক্রিয়েশন, অঙ্কিত চৌধুরী, তো উনিও ওনার মতন মানুষ, উনি এগিয়ে এসেছেন, আমার সাথে কাজ করছেন উনি। তো সবাই তো, যেটা তুমি বললে যে সবার কথা নয়, কিছু কিছু, কিন্তু অনেকেই রয়েছে, বেশিরভাগই রয়েছে যারা এগুলোকে নিয়ে ভয় পায়। তারা মনে করে তাদের ইমেজ, তার মানে সমাজ কিভাবে নেবে পুরো ব্যাপারটাকে, বা আমার এটা সাকসেস হবে তো, এটা সাকসেস হবে তো জিনিসটা, তো এই ভয়টা মানুষের মধ্যে কাজ করে। কিন্তু সাহস করে এগিয়ে আসতে হবে। আজকে চণ্ডীগড় দিকারে আসি কি, এই যে চণ্ডীগড় কারে আসি কি, এই যে ছবিটা, এটা আজকে একটা সাকসেসফুল, এটা মাস্টারপিস বলা হচ্ছে। এটা তো প্রথমবার হলো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ট্রান্সেক্সুয়াল
Story. স্টোরি, এটা আগে তো প্রেম, হয়নি। যেখানে কোনো নেগেটিভ কিছু দেখানো হয়নি। নেগেটিভ কিছু এতকাল দেখানো হয়নি। নেগেটিভ ট্রান্স মানে হচ্ছে হিজড়ের চরিত্র, সেটাও হ্যাঁ, দরকার। সেটাও দরকার। ট্রান্স মানুষের বিভিন্ন শেড বিভিন্ন রয়েছে, shades সেটাও রয়েছে। একটা শেড, যে তো সেটা নিয়ে তো ভরসা করে উনি তো একজন কাজটা trans করেছেন, মা- অভিষেক মানুষের, কাপুর হ্যাঁ, প্রেম পরিচালক, দেখানো তিনি তো হয়েছে। করেছেন এবং সেটা এবং যেটা সাকসেসফুল, একদম কমার্শিয়ালি, যেটা একদম কমার্শিয়ালি এবং হিরো হিরোইন ওরিয়েন্টেড। হ্যাঁ, আয়ুষ্মানকে আমরা জানি উনি একটু অন্য ধরনের ছবি রিসেন্টলি করছেন এবং অন্য ধরনের ছবিই করেন। এখানে তুমি যখন ইমেজের কথা আমাকে যখন বললে রণ, তো আমার মনে হয় যে এডুকেশনটা প্রোডিউসার এবং প্রচুর মানুষের দরকার আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে। এডুকেশনটা নেই বলেই এই ধরনের বিভিন্ন রকম আলাদা করে ভাবে না। আচ্ছা, গতানুগতিক চলছে, চলে আসছে, চলবে। ওই একটা থ্রিলার, একটা রোমান্টিক, একটা মার্ডার মিস্ট্রি, ব্যাস এর মধ্যেই দেখবে সীমাবদ্ধ। আমার কথা হচ্ছে যে মার্ডার মিস্ট্রির মধ্যেও কি ট্রান্স থাকতে পারে না? সমাজে তো ট্রান্স রয়েছে। জীবনের অঙ্গ। হ্যাঁ, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, আমাদের সমাজ, আমাদের বাবা মা রয়েছে, আমাদের সোসাইটি রয়েছে। মহাভারতের সময় তো চিত্রাঙ্গদা ছিল, তখনকার আমার অ্যাডালেন্টে তো সেটাকেই আমরা দেখেছি। মহাভারতের সময় তাকে যদি সোসাইটি মেনে নেয়, নারী শরীরে পুরুষ, নারী শরীরে প্রচুর শিখণ্ডী, না সে পুরুষ শরীরে নারী, পুরুষ শরীরে নারী। চিত্রাঙ্গদা ছিল যে কিছু জীবনের বেশিরভাগ সময়টা সে পুরুষ হিসেবে জীবন অতিবাহিত তা করেছে। সেই সময় সমাজ যদি তাকে মেনে নিতে পারে, এই সমাজ কেন মেনে নেবে না? না মানালে তাকে মানাতে হবে, সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে। সেটা আমরাই পারি করতে। আমার সেটা মনে হয় যে আমি ভীষণ পজিটিভ ভাবে জিনিসটাকে দেখাতে চাই। আমি একজন পরিচালক, আমি যত এইটাকে নিয়ে কাজ করব, আমার যারা ফলোয়ার্স রয়েছে, আমার যারা অডিয়েন্স রয়েছে, তাদের মধ্যে এই জিনিসটা আরো বেশি করে ছড়িয়ে পড়বে এবং তারা আরো জানতে পারবে ডিটেইলে। হ্যাঁ, এই যে আসলে কি করতে হয়, হবে কাজটা। বিনোদন জগৎটা, এই মিডিয়া জগৎটা এমন না, মানুষকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়। দেখবে ক্যাম্পেইন করে বা তোমার বিভিন্ন জায়গায় করে যতটা বেশি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আনা যায়, একটা ছবি, এই যে চণ্ডীগড় করে আশিকি ছবিটা, আজ তো বহু মানুষ, সর্বভারতীয় স্তরে প্রচুর মানুষ দেখেছেন। তাদের কাছে নিশ্চয়ই কনসেপ্টও ক্লিয়ার হয়েছে যে ট্রান্সেক্সুয়াল কি, গায়ে খায় না গায়ে মাখে, নিশ্চয়ই হয়েছে। বহু মানুষও আমাদের বলেওছে যে আস্তে আস্তে এগুলো আমাদের ক্লিয়ার হচ্ছে। এই যে একটু আগে তুমি যখন বললে ইমেজ, আমি এখানে তোমাকে একটা হাসির কথা বলি, তুমিও আমার সাথে একমত হবে। আমাদের অ্যাডালেন্টে যখন হলো, তখন আমাদের মেল ক্যারেক্টার পাওয়া যাচ্ছিল না। আমার যে চরিত্র, যেখানে যে সুজি চরিত্রটা, সুজির অপোজিটে যে মেল চরিত্রটা, তো তখন প্রচুর ছেলেকে আমি অ্যাপ্রোচ করেছিলাম, তুমিও করেছিলে। তো তারা প্রথমেই কি বলেছিল যে আমার ইমেজের কি হবে, আমি এখনই একটা ট্রান্সের অপোজিটে ছেলে, এই যে ইমেজ, এটা তারা প্রথমে জিজ্ঞেস করেছিল যে আমার অপোজিটে কে থাকছে গল্পটাতে। তো এবার যখন ট্রান্স ক্যারেক্টারকে যখন তারা অনেকেই বলেছিল আমাদের ইমেজ খারাপ হবে, তো আমার একটাই কথা যে প্রথম কথা, এটা তো একটা সম্পূর্ণ একটা, আমি কি বলবো, এটা একটা আনপ্রফেশনাল কথা। আমার ইমেজের কি হবে? কারণ তুমি একজন অভিনেতা, তোমাকে যে ধরনের ক্যারেক্টার অফার করো, তোমার যদি কিছু করার মতন থাকে, তোমার যদি অভিনয় দেখানোর মতন সুযোগ থাকে, পরিচালকের ওপর তোমার যদি ভরসা থাকে, তোমার সেই ক্যারেক্টারটা করা উচিত। কারণ তুমি একটা স্কোপ পাচ্ছ। তুমি গাছের সাথে অভিনয় করো, কি পশুর সাথে অভিনয় করো, কি মানুষের সাথে করো, ট্রান্সের সাথে করো, ছেলের সাথে মেয়ের সাথে করো, সেটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে তুমি তোমার অভিনয়, তুমি যতটুকু পাচ্ছ সেটাকে তুমি এস্টাবলিশ করতে পারছো কি, সেই গল্পটা যদি এবং সেই চরিত্রটা যদি তোমার সাথে যায় এবং তোমার যদি মনে হয় তুমি সেটা করতে। শুধুমাত্র একজন আমার অপোজিটে ট্রান্স আছে বলে আমার ইমেজ খারাপ হবে, এটা এই এডুকেশনটাই তো নেই। আমি বারবার বলছি এডুকেশন, মানে প্রপার একটা এডুকেশন দরকার। প্রপার এই এডুকেশনটার মানে হচ্ছে, আমার মনে, তুমি যেটা বলতে চাইছো যে পুঁথিগত পড়াশোনা, সামাজিক যে শিক্ষা, সমাজকে দেখেন, অবজারভেশন। অভিনয় করতে গেলে প্রথমেই যেটা দরকার সবার আগে, সেটা হচ্ছে অবজারভেশন। যে আমি অভিনেতা হতে গেলে আমাকে আমার সোসাইটিকে সমস্ত মানুষ দেখতে হবে, সমস্ত ধরনের মানুষের জীবনযাপন লক্ষ্য করতে হবে, তবেই তো তোমাকে যে চরিত্রটা অফার করে যে তুমি সেটা তো নও। তোমাকে সেটাকে, মানে তুমি যদি বিশ্বাসযোগ্যতার সাথে সেই ক্যারেক্টারটা করে অডিয়েন্সের মনে যদি সেই ছাপটা ছাড়তে পারো এবং অডিয়েন্স যদি তোমাকে সেটা বলে, তোমাকে সেটা গর্বের ব্যাপার যে আমি এটাকে, এটা তো মানে এটা খুব বোকা কথা। একজন ট্রান্সের অপোজিটে, আর যদি একজন ট্রান্সের অপোজিটে একটা ছেলে যদি অভিনয় করে, সেই ছেলেটা কি তার জেন্ডার কি পাল্টে যাবে? সে তো ছেলে, একজন পুরুষ অভিনেতাই থাকবে। একজন ফিমেল অভিনেত্রীও যেমন প্রেমিকের চরিত্রে যেমন পুরুষ অভিনেতাই থাকবে, একজন ট্রান্সের প্রেমিকের চরিত্রে একজন কোনো পুরুষ অভিনেতাই থাকবে। তো এখানে ইমেজ, এই ব্যাপারটাই আমার কাছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আরেকটা খুব মজাদার ব্যাপার, সেটা হচ্ছে যে তারা তো এটা বলছে যে আমার ইমেজের কি হবে বা আমাকে আমার ক্যারিয়ারে কি হবে, কাজ করতে চায়, কাজ করতে চায়। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে তারা কিন্তু সারাদিন, মানে আমাকে একটা কাজ দেবো, তোমার সাথে কবে মিট করতে পারবো, তোমার মেসেঞ্জারটা ভরে যায়। তো
তাহলে সেই সেই জিনিস তারাই তো সেই মেসেঞ্জারে মেসেজ করে তুমি কি খেয়েছো, তুমি কি শুয়ে আছো, তুমি কি করছো, আজকে তোমার সাথে মিট করব। ইমেজ তখন ইমেজের কি হয়, আমার আমার সাথে সে ব্যাপার, তাহলে সেই জিনিসটাকে আমি কিভাবে দেখবো? এইটা হচ্ছে কথা যে ইমেজ বা কি ইমেজ টিমেজ বলে এগুলো আলাদা জিনিস, যে তুমি কাজটাকে ভালোবাসতে হবে, কাজ করতে হবে, কাজ করার সেই ভেতর আর্জটা থাকতে হবে যে আমি কাজ করতে চাই। আয়ুষ্মান খুরানা বোধ হয় ইমেজ নিয়ে ভাবলে তাহলে বোধ হয় ওই এর আগে যে ওই আমি আবারও একটাই কথা বলবো যে শিক্ষার অভাব, এডুকেশনটা প্রপার নেই। চটজলদি এলাম, দুদিন অভিনয় করলাম, 4টে ফিতে কাটলাম, 4টে পয়সা রোজগার করলাম, 4টে নাইট ক্লাবে গিয়ে পার্টি করলাম, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সব থেকে বড় কথা ইমেজ ইমেজ করে যে লোকজন এত কিছু এত কথা বলে, সো কল যারা নিজেকে অভিনেতা বা সেলিব্রিটি মনে করে, গড়িয়াহাটের মোড়ে দাঁড়ালে কজন তাদের অটোগ্রাফ নিতে যাবে আমার সন্দেহ আছে। চেনে কিনা অটোগ্রাফ নিতে যাবে কিনা, চেনে কিনা সন্দেহ আছে। তারাও নিজের ইমেজ নিয়ে ভাবে, তুমি যদি কাজটাই না করো তোমার ইমেজটা কি করে ক্রিয়েট হবে? সোশ্যাল মিডিয়া দলে তো তারা সবাই সেলিব্রিটি, এখন তো আবার সবাই নিজে নিজে বকলে তো হলো না, তাকে তো গড়িয়াহাটের মোড়ে দাঁড় করে দিতে হবে। নিজে নিজে মুখে মুখে বলে আমি সেলিব্রিটি আমি সেলিব্রিটি বললাম, 4টে ফ্যান ফলোয়ার জোগাড় করে, 4টে স্পন্সর অ্যাড দিয়ে ফলোয়ার জোগাড় করে তো সেলিব্রিটি বলে কাজ করে দেখাতে হবে। তো এটা হচ্ছে কথা। এবার আমি আচ্ছা রণ, আবার আমি একটু এর থেকে আমি মনে করবো যে বলিউড অনেক 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 বেশি। হ্যাঁ, আমি এখানেই আসছিলাম এই পরের কথা, যেটা হচ্ছে রণ, তুমি রানিস আমার বন্ধু বলে আমার মনটাই বেশি বেরিয়ে যাচ্ছে। তো রানি তুমি তো বম্বেতেও কাজ করে এসেছো, দীর্ঘদিন তুমি বম্বেতে ছিলে, মুম্বাই কাজ করেছো, মুম্বাই এবং স্বনামধন্য অ্যাক্টরসদের সাথে কাজ করে এসেছো। তো এই কলকাতার কাজের অভিজ্ঞতা আর মুম্বাইয়ের কাজের অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু আমার বন্ধুদের সাথে যদি একটু শেয়ার করো। কলকাতা দিয়ে তো আমার শুরু, কলকাতা দিয়ে নট এ ডার্টি ফিল্ম, নূপুর এবং অঞ্জন দত্ত, কমলেশ্বর মুখার্জি, ঋতুপর্ণ ঘোষ সবার সাথেই আমি কাজ করেছি, অ্যাজ এ অ্যাসোসিয়েট ডাইরেক্টর আমি কাজ করেছি। তারপর আমি নিজে ছবি করি এবং তারপর আমি মুম্বাইতে গিয়ে কাজ করি। দীর্ঘদিন কলকাতায় কাজ করা এবং বেশ কিছুদিন মুম্বাইতে কাজ করা, দুটোর পার্থক্য আমার যেটা মনে হয় যে মুম্বাই অনেক বেশি এই ওপেন, আর কলকাতা এই কলকাতা কনজারভেটিভ। না, কনজারভেটিভ বিষয়টা আলাদা। আমার মনে হয় তুমি যেটা বলতে চাইছো, মুম্বাই অনেকটা বেশি শাখা, কারণ আছে শাখা পোশাখা ছড়াতে পারে কেন মুম্বাইয়ের মধ্যে, যে ব্যাপারটা আমার মনে হয় মুম্বাইতে আমি কাজ করতে গিয়ে দেখেছি অনেক বড় বড় অভিনেতাদের সাথে আমি কাজ করেছি, অনেক বড় বড় প্রডিউসারদের সাথে আমি মিট করেছি। মানে তারা যেভাবে অ্যাপ্রোচ করছে, যেভাবে কথা বলছে, যেভাবে তারা ট্যালেন্টকে আগে ওরা মানে কি বলবো প্রায়োরিটি দেয়। হ্যাঁ, কিন্তু কলকাতায় হচ্ছে ট্যালেন্ট, মানে কলকাতাতেও সেই কলকাতাতে ট্যালেন্টের থেকে খাজনার থেকে বাজনা বেশি হয়। মানে অনেক কিছু এখানে লবিবাজি থেকে শুরু করে অনেক কিছু, যেখানে ট্যালেন্টটাকে পাশে সরিয়ে ট্যালেন্টের বিচার এখানে পরে হয়। এই যে তুমি বলো, আমি তুমি নিজেই বলো যে কিন্তু মুম্বাইতে কিন্তু ট্যালেন্টের সম্মান আছে। আমি মুম্বাইতে গিয়ে কাজ করেছি, আমি সেখানে অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমি বিভিন্ন প্রডিউসারের সাথে মিট করেছি, তারা বলেছে আমার কিছু কাজটাই আগে দরকার। কিন্তু কলকাতায় কিন্তু কলকাতায় তো প্রডিউসারদের সাথে মিটই করা যায় না, তাদের তো নিজস্ব লবির কিছু ডিরেক্টর রয়েছে, তার বাইরে বেরোয় না। আমার নট এ ডার্টি ফিল্ম সাকসেসফুল, সেটা 75 দিন চলেছে। আমার নূপুর সাকসেসফুল, তারপরেও আমি কোনো বড় প্রোডাকশন হাউসে কাজ পাচ্ছি না, আমি কাজ করতে পাচ্ছি না। এবং সেখান থেকে আমাকে ডাকা হলে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে তামিল ছবির কপি যদি করতে পারেন তাহলে, মানে তামিল ছবির কপি চাই, আপনি কি করবেন, রাজি আছেন? আমি সেটাকে মুখের ওপর না করে দিই। তো সেখানে আমাকে প্রচুর আমার ফলোয়ার্স রয়েছে যারা আমাকে বলে যে ইন্ডাস্ট্রির আরো অনেক বড় বড় ডাইরেক্টর রয়েছে, তারা তামিল তেলেগু ছবির কপি করছে। সেই থেকে নট এ ডার্টি ফিল্ম তো তোমার নিজের লেখা গল্প, নূপুর তোমার ছবি, তো তুমি আরো ছবি কেন করছো না? তো তার জন্য যে প্রডিউসার এগিয়ে আসবে, সেই জিনিসটা আমার মনে হয়েছে কলকাতায় অনেকটা আনপ্রফেশনালিজম এবং শিক্ষার, আবার বললাম শিক্ষার অভাব। এখানে লোক মানে মিটই করে না, নতুনদের সাথে কথাই বলে না, নিজেকে প্রমাণ করার পরেও ডাক পাওয়া যায় না। আজকে তুমি এত কাজ করছো, কটা প্রোডাকশন হাউস থেকে কোথা থেকে তুমি ডাক পাচ্ছ? আমাকে তো এই ইন্ডাস্ট্রির অভিনেতা হিসেবে মানে না, এই ইন্ডাস্ট্রি আমি আর্টিস্ট ফ্রমে মেম্বার। আমি আর্টিস্ট ফ্রমে যখন আমি আমি আমার স্টোরি বলি, আর্টিস্ট ফ্রমে যখন মেম্বারশিপের জন্য আমি তখন আমার মন্টু পাইলটের শুটিং চলছিল, শুটিং থেকেই আমি গেছিলাম আর্টিস্ট ফ্রমে ইয়ে করতে, অডিশন দিতে। যখন মেম্বারশিপের জন্য অডিশনে ডাকা হয়েছিল, সেখানে অডিশনে যারা ছিলেন, আমি নাম বলছি না, তারা যারা বিচারকের আসনে ছিলেন, তারা আমার অভিনয় দেখার পরে তারা বললেন, তারা সবাই মানে তারা তাবৎ অভিনেতা অভিনেত্রী হাততালি দিয়ে, মানে একদম হাততালি দিয়ে উঠলেন এবং দাঁড়িয়ে গেলেন, বলেন যে তুমি যেটা করলে তা অনেক মহিলাও সেই চরিত্রটা করতে পারবেন না।
তোমাকে আমরা মেম্বারশিপের জন্য করেছি এবং লাইফ টাইম মেম্বারশিপ আমাকে দেওয়া হয়েছে। কিন্তু এই ইন্ডাস্ট্রি আমাকে অভিনেত্রী, আমাকে শুধু নয়, আমার মতো অনেক ট্রান্স বোনরা আছে যারা অভিনয়টা করতে চায়, অভিনয়টাই করে খেতে চায়, কিন্তু আমাদেরকে আমার মনে হয় অভিনেতার স্বীকৃতি দেওয়া হয় না। যদি আমি অভিনেতার স্বীকৃতি পেতাম তাহলে বোধ হয় এত বাছবিচার থাকতো না যে আমাকে কোন চরিত্রে ডাকা হবে। একজন মহিলা অভিনেত্রীকে কি বাছবিচার করা হয়? হ্যাঁ, তার বয়স, তার চেহারা, তার হাইট, এই বিষয়গুলোর উপরে হয়তো চরিত্র ডিপেন্ড করে, কিন্তু আমাকে পার্টিকুলার কোন চরিত্রটা দেবে, মহিলা চরিত্র দেওয়া হবে না ট্রান্সের কোন চরিত্র দেবে, ট্রান্সের একটা পার্টিকুলার একটা চরিত্র, হিজড়া চরিত্র, সেটার জন্য ভাবা হয়। সেইটাই তো বললাম, অভিনেতা যদি স্বীকৃতি পেতাম আমি এই ইন্ডাস্ট্রি, আমি এখনো বলছি এই ইন্ডাস্ট্রি আমার মতো মানুষদেরকে কখনোই অভিনেতা হিসেবে ভাবেই না। কারণ ওই যে এখনো পর্যন্ত অ্যাওয়ারনেসটা সেইভাবে নেই, আস্তে আস্তে হচ্ছে, আগামী দিনে আরো হবে, এটা আশা করছি। হোপফুলি সেটা হবে, সেটা নিজেদেরই করতে হবে, আমি কারোর প্রতি ডিপেন্ডেন্ট নই। আমি কলকাতায় কাজ করেছি, আমি সব বড় বড় সেলিব্রিটিদের সাথে কাজ করেছি, আমি নতুনদের সাথেও কাজ করেছি, আমি বম্বেতে গিয়েও কাজ করেছি, আমার এখন নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, পরবর্তীকালে আমার আরো অনেক কিছু পরিকল্পনা রয়েছে। সুতরাং আমাকে কে কাজ দিল না, আই জাস্ট ডোন্ট কেয়ার। আমি মনে করি আমার ট্যালেন্ট আছে, এটা আমার অহংকার না, এটা আমার কনফিডেন্স। আমি মনে করি আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমি মানে কারো পা চেটে বা কাউকে চাটুকারিতা করে আমি এগোতে পারবো না। আই এম ভেরি সরি। তো আমাকে এবার বলো, আমি তো এটা আমার খুব জানা দিচ্ছি তোমার কাছে, আমার সাথে তুমি তো আমার সাথে কাজ করেছো, আমি তোমার সাথে কাজ করেছি, আমার সাথে কাজ করেছি, তো কাজ করার সময় আমার যে কাজের যে তোমার কি অভিজ্ঞতা, মানে আমার সাথে কাজ করে তোমার কি মনে হয়েছে? একটাই কথা বলবো, তুমি যদি তোমাকে নিয়ে যদি ইন্ডাস্ট্রিতে সেইভাবে মানে কি বলবো, মানে যে মানে বিভিন্ন সিরিয়ালস বলো বা আমরা যে সিনেমাগুলো দেখছি, বিভিন্ন রকম ক্যারেক্টার, আমরা বিভিন্ন রকম ছবিতে বিভিন্ন রকম ক্যারেক্টার আমরা বিভিন্ন রকম ভাবে দেখতে পাচ্ছি, তার মধ্যে কোথাও যদি কোনো ক্যারেক্টারে তোমাকে ইনপুট করা হয়, তোমাকে যদি নেওয়া হয়, আমি অনেকের সাথে কাজ করেছি, অনেক বড় বড় তাবড় অভিনেতারাও কিন্তু সেই মানে স্ক্রিন শেয়ার করতে গিয়ে কিন্তু 2বার 5বার কিন্তু ঝালাই করে নিজেকে, আচ্ছা এইরকম ব্যাপার, আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এইভাবে এটাকে এগোতে হবে, এটা কিন্তু 2বার ভাববে। কিন্তু সেটা সেই স্কোপটা তো পেতে হবে, নিজেকে বারবার করে বিভিন্ন চরিত্রে প্রমাণ করার, সেই স্কোপটাই তো পাওয়া যাচ্ছে না। মানে আমার ক্ষেত্রে তুমি কি বলতে চাই? তোমার ক্ষেত্রে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি যদি প্রপার সুযোগ পাও, অনেক বড় বড় তাবড় অভিনেতা রয়েছে যারা কিন্তু সামনে দাঁড়াতে একটু 2-5বার ভাববে, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে বলে তোমার মতো চরিত্র নেই, বা তারা বারবার একটা কথাই বলবে যে তুমি কি, তোমাকে নিয়ে তো হ্যাঁ ওই যদি কখনো আসে ওরকম একটা চরিত্র। তো আমার কাছে কথা হচ্ছে ইন্ডাস্ট্রিতে শিক্ষিত লোক কজন আছে, সেটাও তো একটা বড় প্রশ্ন। রাস্তাতে একটা হিরে পড়ে থাকলে সবাই কি সেই হিরের মূল্য বুঝবে? এইখানে আমি তোমাকে একটা মূল্য তো বুঝবে জহুরি। এবার আমি তোমাকে এখানে একটা কথা বলি, এই যে কথাগুলো আলোচনা করছি, চাটুকদারি বা চটকারিতা বা সেটার পেছনেই তো লোক বেশি ছোটে। অভিনয়টা কজন বোঝে, কজন জানে, এক দুজন সবাই নয়, কিছু কিছু আছে ভালো পরিচালক, তাদের বাদ দিয়ে। আজ যদি তোমাকে যদি বলা হয় যে আমি ছাড়া যদি তোমাকে বলা হয় যে একজন ট্রান্স চরিত্র হিসেবে তুমি ট্রান্স চরিত্র মানে তুমি কিভাবে দেখো, তুমি যদি একজন ট্রান্স অভিনেতা মানে তুমি সেই অভিনেতাকে কিভাবে দেখো? শুধুমাত্র হিজড়া চরিত্রের জন্য ভাববে না? কেন? আমাদের তুমি যে আমার বন্ধু, আরো ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি, প্রচুর ফ্যাশন ডিজাইনার রয়েছে, মেকআপ আর্টিস্ট রয়েছে, ট্রান্সেক্সুয়ালিটি, জেন্ডার রয়েছে, ডাক্তার রয়েছে, উকিল রয়েছে, প্রেমিকা আছে, ঘরের বউ আছে, প্রচুর ট্রান্সেক্সুয়ালদের বিয়ে হচ্ছে, গে ম্যারেজ হচ্ছে, আমরা সারা ওভারঅল ইন্ডিয়া জুড়ে, ওয়ার্ল্ড জুড়ে দেখতে পাচ্ছি। তো ওই এক ক্যাটাগরিতে ফেলে দেওয়া হিজড়ে চরিত্র এবং শুধুমাত্র ওর মতন ক্যারেক্টার আসলেই আমি ওকে করতে, আমাদের সব থেকে বড় কথা হচ্ছে সিনেমা তো হচ্ছে বাস্তবের দর্পণ, তাই তো? আমরা তো তাকে তো বাস্তবে দর্পণ হিসেবে, তাহলে আমার লাইফে যদি আমার একজন মেকআপ আর্টিস্ট বন্ধু ট্রান্সজেন্ডার হয়, একজন আমার ফ্যাশন ডিজাইনার বন্ধু হয়, আমার একজন পরিচালক বা আরো আমার চারপাশে যারা সমাজের অঙ্গ হয়, যাদের সাথে আমি রোজকার পার্টি করছি, তাহলে সেইটা কেন ছবিতে দেখানো যাবে না? ছবিতে বা সিরিয়ালে বা ওয়েব সিরিজে, বিভিন্ন জায়গায় ক্রিয়েটিভ যত ফর্ম রয়েছে সেখানে আমরা কেন দেখাতে পারবো না? তার মানে হচ্ছে যে এই জিনিসটা আস্তে আস্তে অ্যাওয়ারনেসটা হচ্ছে, আস্তে আস্তে জিনিসটা হবে না এটা আমি আশা করি না, এটা একটু সময় লাগবে, এটা আমাদেরই করতে হবে।
ঠিক। আমাদেরই এটাকে তুলে ধরতে হবে, দেখাতে হবে। তার জন্য তো টাকা দরকার, প্রডিউসার দরকার, তারা তো আগেই বলবে। আমি তোমাকে একটা ছোট্ট, আমাদের সময় প্রায় শেষ হয়েছে, আমি সবাইকেই বলছি বন্ধুরা, আমাদের এটা আড্ডা, এখানে আমরা কাউকে কোনো রকম ভাবে আঘাত করতে চাই না। Just নিজেদের দুজন বন্ধুর আমাদের মধ্যে একটা গল্প, ডিসকাশন সবটাই হচ্ছে। আলোচনা, সবটাই আড্ডা। আপনাদের ভালো নিশ্চয়ই লাগবে। আপনারা যদি মনে করেন আপনাদের যদি কিছু বলার থেকে, আপনাদের যদি কোনো কিছু অভিজ্ঞতা শেয়ার করার থেকে, বা কোনো আমাদের কোনো সাজেশন দেওয়ার থেকে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেই পারেন। কিন্তু তার আগে আমি বারবার বলবো, আমার চ্যানেলটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, সবাইকে দেখবার জন্য বলুন। পাশের বেল বাটনটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, বেল বাটনটাকেও ক্লিক করে দিতে হবে। আমি তোমাকে ছোট্ট একটা গল্প বলি এই সাথে সাথে, যখন বলছি যে আমাদের কাছে তো প্রচুর কন্টেন্ট রয়েছে, আমরাও বিভিন্ন ধরনের কাজ করতে চাই, এবং স্টোরি প্রত্যেকদিন রাতেই বোধহয় আমাদের আলোচনায় বিভিন্ন ধরনের স্টোরি। কিছু কিছু প্রডিউসার ডিরেক্টর আছে, বা কিছু কিছু যা আছে প্রযোজনা সংস্থা আছে, তাদেরকে যখন বলি আচ্ছা এরকম ধরনের গল্প তো নেই, গল্প যদি, আচ্ছা গল্প তো আলাদা করে গল্প কেন ভাবতে হবে? রোজই যেমন একটা গল্প চলে, একটা ছেলে একটি মেয়ে, একটা ট্রান্সের ত্রিকোণ প্রেম আসতেই পারে জীবনে, সেই গল্পে যেতে টুইস্ট আরো বেড়ে যেতে পারে। তো আমি এক প্রডিউসারের কাছে আমি গেছিলাম, আমি আমার এক বন্ধু আছে ডিরেক্টর, তাকেও নিয়ে গেছিলাম। তো তার সাথে কথাও হয়েছে, সে অনেকবার আমাদেরকে যেতে বলেছে। শেষে আমাকে একদিনকে বলছে, না দেখো এই গল্পটা তোমাকে নিয়ে তো কেউ কাজ করতে চায় না, আমি করছি। এরকম গল্প কেউ দেখতে চায় না, কেউ পছন্দ করে না, তাও আমি করতে চাইছি। উম, এটা আমি আমি তোমার জন্য করতে চাইছি, কিন্তু তুমি আমার জন্য কি করবে? এই গল্পের মধ্যে কটা মেয়ে রাখতে হবে, কয়েকজন ফিমেল চরিত্র রাখতে হবে। আমি বললাম দাদা, আমি আমার গল্প, যে গল্পটা আপনাকে শুনিয়েছি, গল্পটা নিয়ে কাজ হবে। চরিত্রগুলোর মধ্যে ছেলেও আছে, পুরুষ অভিনেতাও আছে, নারী অভিনেতাও আছে, বয়স্ক আছে, বাচ্চা সবই আছে। তো আলাদা করে আমি আর মেয়ে কোথা থেকে মানে চরিত্র আনবো? বলছে না দেখো যদি পরে। আমি বললাম ক্লোজ চ্যাপ্টার এখানে তাহলে ক্লোজ করতে হবে, কারণ আমি এখানে কাজ করতে এসেছি। আপনার যদি মনে হয় এই গল্পটা নিয়ে কাজ করা যায়, বাণিজ্যিকভাবে কতটা সফল হবে সেটা ভবিষ্যৎ বলবে, কাজ আমরা করতেই পারি। তারপরে আমি নিজে থেকে আর কোনো ইন্টারেস্ট, কারণ আমার মনে হলো এটা আমার কাছে খুব আমার জন্য খুব আত্মসম্মান হানিকারক। কারণ আমি এত সুন্দর একটা স্টোরি ওনার কাছে নিয়ে গেছি, একজন ট্যালেন্টেড ডিরেক্টর নিয়ে গেছি, তারপরে ওনার মন ভরছে না, উনি বলছেন আরও কিছু চাই। তাহলে আদৌ কি ওনারা কাজ করতে এসেছেন এই ইন্ডাস্ট্রিতে? আমার না খুব সন্দেহ আছে। ওনারা নিজেদেরকে প্রডিউসার বলে মনে করছে এবং ওনারা বলছে আমরা প্রডিউসার, আদৌ কিন্তু ওনারা প্রডিউসার নয়। ওনারা এসেছে জুয়া খেলতে, পয়সা লাগালাম। কাঁচা ভাষায় বলতে গেলে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এটা একটু সত্যি কথা। মন্দারমণি ঘুরে আসবো, একটু একটু দীঘা ঘুরে মন্দারমণি আসবো। ঘুরে আসবো, একটু মাস্তি করব। সবাই না, জুয়া কিছু কিছু মানুষের, বেশিরভাগ বেশি। জুয়া মানে পয়সাটা লাগলাম, কত পয়সা আমার রিটার্ন আসছে, তার সাথে একটু এন্টারটেনমেন্ট হলো, গতে বাদা যেটা থেকে পয়সা আসবে, দুটো আইটেম সং, চারটে করে দাও, হয়ে গেল, ব্যাস। কে রিস্ক নেবে, কে ভাববে, কার সময় আছে এত? তো এরা নিজেদেরকে প্রডিউসার বলে মনে করলো, এটা প্রডিউসার নয়, এটা ভাবাটা ভুল। তুমি প্রডিউসারের কাছে গেছিলে, তুমি হ্যাঁ। গেছিলে একটা অশিক্ষিত লোকের কাছে বেসিক্যালি। যাই হোক, কিন্তু সব রকমের অভিজ্ঞতা নিয়ে চলতে হয়, এই অভিজ্ঞতা এগুলো। হ্যাঁ, তবুও আমরা তার মাঝেও কিছু ভালো, তার ভালো, মাঝেও কিছু প্রচুর, শিক্ষিত প্রডিউসার প্রচুর রয়েছে। ভালো আজকে আমাদের মানুষ আছেন, অঙ্কিত হ্যাঁ। চৌধুরী রয়েছে, আমাদের র্যানিজ এন্টারটেনমেন্টের আমাদের যিনি প্রডিউসার রয়েছেন, পুষ্কর ক্রিয়েশন, র্যানিজ এন্টারটেনমেন্ট, আমরা একসাথে কাজ করছি। আমাদের অঙ্কিত দাদা, তিনি তো অ্যাডাল্যান্টে করেছেন, তিনি তো হ্যাঁ। আরো ছবি প্রডিউস করছেন, তার মতো মানুষেরও রয়েছে। তার কোনো শর্তও নেই, তার একটাই শর্ত হচ্ছে বিজনেসটা বিজনেস বলো, ভালো কাজ করো, ভালো কাজ করো এবং কাজটাকে আরো বেশি করে ছড়াও। ঠিক ঠিক। তো সেরকমও মানুষ রয়েছেন। তার সাথে আমাদের ঋতুদা ছিলেন, কৌশিক গাঙ্গুলি আছেন, বা যারা যতটুকুই করছে সেটাকেও তো একটা অ্যাওয়ারনেস। এনারা তো ট্যালেন্টেড, এবং শুধু ট্যালেন্টেড নন, ওনার আমি তো বলি এনারা দূরদর্শী। তো সেরকম আজকে বসে ওনারা 10 বছর পরে কি হতে পারবে বলে দিতে পারবে। তো সেই ধরনের কাজও তো হচ্ছে। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে করে সেই জায়গাটাগুলো হয়তো স্কোপটা অনেক কম, ঠিক। আস্তে আস্তে সেটা হবে। এগুলো অভিজ্ঞতা Let's hope for the হ্যাঁ, best. সব রকম অভিজ্ঞতাই আসবে। তবুও ঠিক আছে। তো আজ আর আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আজকে আমাদের এই আলোচনা কন্টিনিউ চলবে, এর পরের এপিসোডেও আমরা একসাথে আমাদের চলবে, কিন্তু আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করতে হবে। আশা করি আপনাদের ভালো লেগেছে, বা লাগলেও একটাই বলছি, যদি আপনাদের ভালো লাগে বা খারাপও লাগে, আমাদের কমেন্ট বক্সে জানান। আপনারা কি জানতে চান, কি বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে, সেটা নিয়ে আপনারা লিখুন, আর আমাদের সঙ্গে থাকুন। আবার বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আজকের মতো
এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।